নমস্কার, আমি অর্চিতা শীল। আমি ইগনোর রিজিওনাল সেন্টার কলকাতা থেকে আজকে বিপিএসসি 143 ইউনিট 7 স্টেট ডেভেলপমেন্ট মডেল বা রাজ্য উন্নয়নমূলক মডেল এই বিষয়টি নিয়ে বিভিন্ন দিক যেমন পরিকাঠামোগত, স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন সহ বিভিন্ন কল্যাণমূলক নীতি এই রাষ্ট্রের এই প্রধান নীতিগুলোকে নির্দেশ করে থাকে। আমরা যদি দেখি ভারতের মতো একটা ডেভেলপিং কান্ট্রি বা উন্নয়নমূলক দেশে সেখানে সাধারণত উন্নয়ন মডেল দুটি স্তরে বিভক্ত থাকে বা সেখানে দুটো স্তর বিদ্যমান থাকে। অর্থাৎ সেখানে যেহেতু ভারতের মতো একটি দেশে যেখানে কোয়াসি ফেডারাল বা ছদ্ম যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা অনুসরণ করা হয়, সেখানে তাই দেখা যায় যে মডেলের ক্ষেত্রেও এই দ্বিমুখী ব্যবস্থা থাকে। অর্থাৎ একটি সর্বভারতীয় স্তরে পরিলক্ষিত হয় আর একটা হয় বিভিন্ন রাজ্য স্তরে। সর্বভারতীয় স্তরে যদি উন্নয়ন মডেলগুলো দেখা যায় সেগুলোকে বলা হয়ে থাকে ভারতীয় উন্নয়ন মডেল বা বলে পরিচিতি লাভ করে। অন্যদিকে বিভিন্ন রাজ্যে যে মডেলগুলো অনুসৃত হয় সেগুলো সাধারণত বিভিন্ন রাজ্য উন্নয়ন মডেল হতে পারে। আমরা জানি যে 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছিল 15ই আগস্টে, কিন্তু তার আগে ভারতবর্ষ প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে ছিলাম। অর্থাৎ উই আর আন্ডার দ্য কলোনিয়াল রুল ফর এ স্প্যান অফ 200 ইয়ার্স। স্বাধীনতার পর থেকে তাই দেখা যায় যে ভারতের উন্নয়ন কিভাবে এগিয়েছে তার গতিপথটা নিয়ে সমাজ বিজ্ঞানীদের মধ্যে অনেক তর্ক বিতর্ক রয়েছে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে একটু যদি ছবিটা আমরা দেখি, দেখা যায় যে স্বাধীনতার আগে ভারতবর্ষ ছিল অত্যন্ত দারিদ্রতা ভরা। অর্থাৎ ভারত একটা দরিদ্র দেশ, অপুষ্টিতে ভর্তি এবং ক্ষুধায় ভুক্তভোগী একটা সমাজ। কেন না, স্বাধীনতার পূর্বে ভারতবর্ষ ইংরেজদের দ্বারা ভীষণভাবে শোষিত হয়েছিল বা এক্সপ্লয়েটেড হয়েছিল সর্বক্ষেত্রে বা সব আসপেক্টের দ্বারা। তাই এই নতুন ভারতীয় সমাজ যা স্বাধীনতা পরবর্তী সময় আমাদের কাছে প্রতিভাত হয়, সেখানে দেখা যায় যে তখন সরকারের কাছে জনগণের উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ দ্য পপুলেশন অফ দ্য এন্টায়ার কান্ট্রি, এটাই কিন্তু প্রধান চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়ায়। এবং বেশ কিছু বছর অতিবাহিত হওয়ার পর দেখা যায় স্ট্রাকচারালি বা পরিকাঠামোগত, এডুকেশন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার ইত্যাদি ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উন্নয়নের একটা ছোঁয়া দেখতে পাওয়া যায়। এরপরে আমরা যদি বলি সেখানে সেই উন্নয়নকে আমরা কতগুলো পর্যায়ে ভাগ করতে পারি। যেমন প্রথম পর্যায়, যেটা প্রায় অনেকে বলে থাকেন যে অনেকখানি স্প্যান, অর্থাৎ 1950 to 1991। ভারতের উন্নয়ন মডেলের ক্ষেত্রে দেখা যায় যে এটি রাষ্ট্রের একটা প্রধান ভূমিকা ছিল। প্রসঙ্গত বলা যায় যে ভারতের প্রথম স্বাধীনতার পর আমরা ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে জওহরলাল নেহেরুকে পেয়েছিলাম। সুতরাং তার দ্বারা সৃষ্ট যে মডেল তাকে আমরা নেহেরুভিয়ান মডেল নামে পরিচিতি দেখতে পাই। বা আর একটা মডেলও সেই সময় অনুসৃত হতো যাকে মহালানোবিশ মডেল বলেও আমাদের কাছে সেটা আদৃত হয়। শিল্পায়নের ক্ষেত্রে অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের ক্ষেত্রে এই মডেলটি রাষ্ট্র আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য স্টেট অর্থাৎ রাষ্ট্রীয় নেতৃত্বাধীন উন্নয়ন মডেল হিসেবে সেটি ভীষণভাবে পরিচিতি লাভ করে। ইন দ্য কেস অফ সেকেন্ড ফেজ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে দেখা যায় যে বাজারে ক্রমবর্ধমান ভূমিকা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করে। অর্থাৎ সেখানে দেখা যায় যে ওপেন মার্কেট ইকোনমি এই ব্যাপারটা ভীষণভাবে লক্ষিত হতে থাকে।
এবং রাষ্ট্রের দেখা যায় যে আপেক্ষিক যে স্বাতন্ত্র্য, অর্থাৎ রাজ্যের বলবো না, রাষ্ট্রের যে আপেক্ষিক স্বাতন্ত্র্য বা প্রত্যেক রাষ্ট্রের যে একটা নিজস্ব আইডেন্টিটি, সেই কনসেপ্টটা কিছুটা কমে যেতে থাকে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এই পর্যায়ে, এই ফেজে 1991 সালে ভারতে এই সময় দেখা যায় একটা ইকোনমিক রিফর্মস বা অর্থনৈতিক সংস্কার পরিলক্ষিত হতে শুরু করে। সংস্কারগুলো সাধারণত লিবারালাইজেশন অর্থাৎ উদারীকরণের কথা বলে। উদারীকরণের কথা বলতে গিয়ে বেসরকারীকরণ সেটাও সঙ্গে সঙ্গে এসে যায়, অর্থাৎ প্রাইভেটাইজেশন। এবং এছাড়াও যেটা আজকের দিনে ভীষণভাবে আলোচিত বিষয়, অর্থাৎ গ্লোবালাইজেশন বা বিশ্বায়ন, এই বিষয়গুলির উপর ভীষণ গুরুত্ব দেওয়া শুরু হতে থাকে, বা এই বিষয়গুলোর উপর গিভেন মাচ মোর ইম্পর্টেন্স অ্যাট দ্যাট টাইম। এবং দেখা যাচ্ছে এই উন্নয়ন মডেল বা এই ডেভেলপমেন্ট যে মডেলগুলো রয়েছে, তার প্রকৃতি বা তার নেচারকেও কিন্তু এই সময় ক্ল্যারিফাই করার একটা প্রবণতা দেখা যায়, বা উন্নয়নের যে বিভিন্ন স্ট্র্যাটিফিকেশন রয়েছে বা যে স্তরগুলো রয়েছে, সেগুলোকে ক্যাটাগরাইজড করা হয় সাধারণত দুভাবে। অর্থাৎ একভাবে কিভাবে করা হলো, একভাবে বলা হলো এই উন্নয়নকে প্রবৃদ্ধি অর্থাৎ হারের দিক থেকে দেখা শুরু হয়, অন্যদিকে সেটাকে বলা হচ্ছে আরেক দিক দিয়ে উন্নয়নকে দেখা শুরু করা হয়, যেটা হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়নের কথা বলা হয়। এখন বলা হচ্ছে যে দ্বিতীয়টিতে যখন আমরা ডেভেলপমেন্টের কথা বলি, উন্নয়নের কথা বলি, কোনো দেশের উন্নয়নের কথা আমরা বলতে শুরু করি, সেখানে দেখা যায় যে মানবিক মাত্রা বা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডটাকে, সেটাকে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হয় বা ইম্পর্টেন্স দেওয়া হয়। 1991 সাল থেকে দেখা যাচ্ছে যে আমাদের শাসন ব্যবস্থায় কিছুটা স্ট্রাকচারালি তারা পাওয়ারফুল হয়ে ওঠে, এবং বিভিন্ন ধারাবাহিক শাসন দ্বারা সংস্কার এজেন্ডার ধারাবাহিকতা ভারতকে তার এইম ফুলফিল করতে বা লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে। অন্যদিকে অনেকে বলে থাকেন যে, বা তৃতীয় যে ব্যাখ্যাটি দেওয়া হয়, সেটা বলা হয় যে এই সময় যেহেতু ভারতবর্ষের সমাজ ব্যবস্থা একটা স্ট্র্যাটিফাইড সোসাইটি অর্থাৎ স্তর ভিত্তিক সমাজ ব্যবস্থা, সুতরাং সেখানে দেখা যায় যে একটা উত্থান, একটা আপরাইজমেন্ট অফ মিডল ক্লাস বা রাইজ অফ মিডল ক্লাস, অর্থাৎ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, সম্পদের বলা যায় যে প্রাপ্যতা অর্থাৎ কতটা তার যোগান রয়েছে, এবং সংস্কার শর্তের জন্য ভারতের সাফল্যকে ক্ষেত্রে এগুলোও কিন্তু একটা বড় ফ্যাক্টর হিসেবে বা উপাদান হিসেবে কাজ করে। অর্থাৎ এই সময় যদি আমরা ভারতের ডেমোক্রেসি বা গণতন্ত্রকে ক্ল্যারিফাই করতে চাই, সেখানে রাইজ অফ মিডল ক্লাস অর্থাৎ ভারতের মধ্যবিত্ত শ্রেণীর উত্থান, সম্পদের কতটা যোগান আছে, সাপ্লাই অফ ন্যাচারাল রিসোর্সেস, এবং সংস্কার অর্থাৎ কতখানি রিফর্মের কথা ভারতবর্ষ ভাবতে পারছে, তা দিয়ে আমরা গণতন্ত্রকে ডিনোট করার চেষ্টা করি। সাইমালটেনিয়াসলি সঙ্গে সঙ্গে এছাড়াও একটি ব্যবসা ভিত্তিক বিজনেস ওরিয়েন্টেড যে অ্যারিস্টোক্র্যাট শ্রেণী রয়েছে, অভিজাতরা, তারা কিন্তু এই যে ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক সুযোগের উন্মোচন এবং পাওয়ার উত্থানেও একটা বিরাট ভূমিকা রেখে থাকে। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্লাসকে আমরা কিন্তু কখনো অফ করতে পারি না, আজও আমাদের করা সম্ভব নয়। কারণ আমাদের ভারতবর্ষে যে সমস্ত বড় বড় গোষ্ঠী রয়েছে, অর্থাৎ বলা যেতে পারে যে যেমন রিলায়েন্স আছে, টাটা রয়েছে, অর্থাৎ টাটা, রিলায়েন্স, বিড়লা রয়েছে, তারপর হচ্ছে তোমার ফরচুন যাদের রয়েছে, সেই সমস্ত যে আদানি গোষ্ঠী রয়েছে, তাদেরকে আমরা অফ করতে পারি? কখনোই করা সম্ভব হয় না। সুতরাং দেখা যায় যে কারণ এইগুলোর দ্বারা, এদের বিনিয়োগের দ্বারায় পূর্ণ একটা অর্থনীতির বিকাশ বা ফ্লারিশমেন্ট করা স্বরূপ
সম্ভব বা পসিবল, এবং তার মাধ্যমেই সেটা ডিনোটেড হয়েছে ইট ইজ এ ডেভেলপিং কান্ট্রি, অর্থাৎ ভারত উন্নয়নে যথেষ্ট গুরুত্বতা পাচ্ছে এবং সেটা ভারত করতে পারছে, অর্থাৎ ভারতের সব দিক দিয়ে বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে ভারতবর্ষ। সুতরাং এইগুলোকে, এই ব্যবসা ভিত্তিক অভিজাতদের আমাদের কিন্তু ইগনোর করার কোনো জায়গা নেই। এই বাকি ব্যাখ্যাগুলোর ক্ষেত্রে আরেকটি ব্যাখ্যা আমরা আনতে পারি যে নেশন স্টেট কনসেপ্ট, অর্থাৎ জাতি রাষ্ট্র ইউনিট হিসেবে যদি ভারতবর্ষে দেখা যায়, তাহলে সেখানে কি আলোচনা করা যেতে পারে ভারতের ক্ষেত্রে? সেখানে দেখা যায় যে জাতি রাষ্ট্রের আস্পেক্টকে বিচার করলে দেখা যায় যে তারা আঞ্চলিক উপজাতীয় স্তরে বৈচিত্র্যকে, যে আমরা সবসময় বলে থাকি যে ইউনিটি ইন ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, সেটা কিন্তু দেখা যাচ্ছে বৈচিত্র্যকে অনেক সময় ভারতবর্ষ অ্যাকর্ডিং টু দেয়ার নেসেসিটি বা প্রয়োজন অনুযায়ী কি করেছে, সেটাকে অনেক সময় একটু ইগনোর করে গেছে, উপেক্ষা করেছে, এবং উপেক্ষা করে ভারতের উন্নয়নের সাফল্যের গল্পে সেখানে সে তারা সাকসেসফুল হয়েছে বা অবদান রেখেছে। প্রকৃতপক্ষে তাই দেখা যায় যে ভারতের যদি উন্নয়নের কথা বলতে হয়, তাহলে বলা হচ্ছে যে সাইমালটেনিয়াসলি বিভিন্ন রাজ্যের কিন্তু উন্নয়ন বা ডেভেলপমেন্টের কথা বলবো, অর্থাৎ সেখানে সেটাও আমাদের জানা প্রয়োজন আছে, কারণ বিভিন্ন রাজ্যের উন্নয়নের যেন একটা মিলিত স্বরূপই হচ্ছে ভারতের উন্নয়ন। সুতরাং এই রাজ্যগুলোকে কখনোই আমাদের পক্ষে কি করা সম্ভব নয়, উপেক্ষা করা বা ইগনোর করা সম্ভব নয়। এমনকি এই কথাও বলা হয় যে কিছু কিছু রাজ্যে সমালোচকরা যারা রয়েছেন তারা বলেছেন যে কিছু কিছু রাজ্যের এই যে উন্নয়নের মডেল বা ডেভেলপমেন্টের যে মডেলগুলো রয়েছে, সেগুলো হয়তো অন্যদের চেয়ে অনেকটাই বেশি ভালো। উন্নয়নের ক্ষেত্রে সেই জন্য তৎকালীন প্রথম আমরা যেটা পেয়েছিলাম নেহেরুভিয়ান মডেল বা মহালানবিশ মডেল, এগুলো তখন একটা, সেক্ষেত্রে সেগুলো যাতে বাস্তবে ঠিকমতো পরিণতি পেতে পারে। এবার ভারতের ক্ষেত্রে আমরা উন্নয়নকে আগেও যেটা বলেছি দুটি স্তরে আমাদের কাছে পরিলক্ষিত হয়। একটা হচ্ছে অল ইন্ডিয়া লেভেল, অর্থাৎ সর্বভারতীয় স্তর, যা বিভিন্ন রাজ্যের সমষ্টিগত বা একটা কালেকটিভ ডেভেলপমেন্টের কথা বলে। দ্বিতীয়ত যেটা বলা যায় যে বিভিন্ন রাজ্যের যে একটা সমষ্টিগত উন্নয়ন, সেটাকে উপস্থাপন করা যায়, এবং সেখানে তখন যে ব্যবস্থাটার উপরে গুরুত্ব দেওয়া হয় সেটি হচ্ছে বিভিন্ন রাজ্যের মধ্যে উন্নয়ন, ডেভেলপমেন্ট অফ ভেরিয়াস স্টেটস রিসাইডিং ইন ইন্ডিয়া। ভারতের রাজ্যগুলির মধ্যে আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে রিজিওনাল একটা তফাৎ বা আঞ্চলিক বৈষম্যতা রয়েছে, অর্থাৎ সেটা কিন্তু পরিলক্ষিত হয়, অর্থাৎ ইট ইজ আ ফ্যাক্ট, এটা আমরা বলতেই পারি। কেন বলতে পারি? সে অর্থে বলা যায় যে একদিকে যেখানে ধরা যায় মহারাষ্ট্রে বা গুজরাটে, পাঞ্জাবে বা হরিয়ানার মতো যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, তারা কিন্তু যথেষ্ট ওয়েল রিচড মানে স্টেট বলা যায়, যথেষ্ট ধনবান রাজ্য, এবং তারা সেই জন্য উন্নত রাজ্যের হিসেবে তারা পরিগণিত হয়ে থাকে। যেখানে এমন কিছু রাজ্য রয়েছে অন দ্য কন্ট্রারি বা বিপরীতভাবে বলা যায় যে সেখানে এমন কিছু রাজ্য রয়েছে যেগুলো সংক্ষিপ্ত বা BIMARU দ্বারা সম্বোধন করা হয়েছে সংক্ষিপ্ত নামে, যেটাকে বলা হয় BIMARU বা বাইমারু নামে কি করা হয়, সম্বোধন করা হয়। এবং দেখা যায় যে এই রাজ্যগুলো হয়তো উন্নত, কিন্তু বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ, এক্ষেত্রেও এদেরও তো একটা ভূমিকা রয়েছে। যদি একটু নর্থ ইস্টার্ন স্টেটের দিকে চলে যাই, নর্থ ইস্টার্ন স্টেট বলবো না, তার আগে একটা এমনি বলি, সেটা হচ্ছে যে অসম উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের একটা স্ট্রাকচারালি ইনইকুয়ালিটি থাকে, অর্থাৎ কাঠামোগত একটা অনন্য অসমতা দেখা যায়।
এবং এই যে কাঠামোগত অসমতা দেখা যায়, যার বিরুদ্ধে কিছু কিছু এলাকায় দেখা যায় যে সাধারণত ক্রমবর্ধমান একটা অসন্তোষ বা একটা গ্রাজ সেটা লক্ষ্য করা যায়। এখন দেখা যায় যে যেটা ত্রুটি, এটি দেখা যাচ্ছে উন্নত অঞ্চল বলো বা রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বল্পোন্নত যে এলাকা রয়েছে, সেই এলাকায় বৈষম্যের অনুভূতির দিকে পরিচালিত করে এই ধরনের মানসিকতা। অর্থাৎ যেহেতু আমরা বলেছি যে সমাজ হচ্ছে একটা স্ট্র্যাটিফাইড সোসাইটি, অর্থাৎ সমাজে বিভিন্ন স্তর পরিলক্ষিত হয়, সুতরাং দেখা যায় যে সেখানে রাজ্য বা কেন্দ্রীয় সরকার দ্বারা স্বল্পোন্নত এলাকায় বৈষম্যের ব্যাপারটা ভীষণভাবে অনুভূতির দিকে পরিচালিত করে। ফলস্বরূপ দেখা যায় যারা ব্যাকওয়ার্ড অঞ্চল রয়েছে, অর্থাৎ পিছিয়ে থাকা যে অঞ্চলগুলো রয়েছে, যে সমস্ত রাজ্যে রয়েছে, তারা দেখা যায় যে তারা তো সব দিক দিয়ে এক্সপ্লয়েটেড হচ্ছে, তারা সব দিক দিয়েই শোষিত হচ্ছে। সুতরাং আমরা এখানে থাকবো কেন, ওই রাজ্যে কেন আমি পারসিস্ট করব? সেই জন্য অনেক সময় তাদের মধ্যে এই ধরনের মানসিকতা কাজ করে যে প্রেজেন্ট যে বিদ্যমান বা মানে প্রেজেন্ট বা বিদ্যমান যে রাজ্য বা রাজ্যগুলো রয়েছে, তারা অনেক সময় নিজেরা তখন চেষ্টা করে আলাদা হয়ে যেতে, এবং তারা বাইরে এসে তখন তারা পৃথক স্বাধীন রাজ্যে কি করতে থাকে, দাবি করতে শুরু করে। এরপর বলা হচ্ছে যে এইখানে যদি উদাহরণ দিতে হয় এইসব রাজ্যগুলো, সেখানে হচ্ছে যেমন সর্বশেষ উদাহরণ হিসেবে আমরা কতগুলো উদাহরণ দিতেই পারি। যেমন অন্ধ্রপ্রদেশের বাইরে তেলেঙ্গানা, এবং বিহার ও মধ্যপ্রদেশের সব বাইরে হচ্ছে ঝাড়খণ্ড, এবং বলা যায় ছত্তিশগড় রয়েছে, এবং ছত্তিশগড় করা। যদিও উত্তরাখণ্ড একটি নতুন রাজ্যের উদাহরণ, উত্তরাখণ্ড কিন্তু নতুন রাজ্য, উত্তরকে আলাদা বলা হয়, এবং এর কারণ আধুনিক অর্থনৈতিক অনগ্রসরতা বলা যায় যে, অর্থাৎ একটা প্রায়োরিটি ব্যাপার এই সময় হয়ে যায়, এবং দেখা যায় নতুন রাজ্যগুলোর মধ্যে ঝাড়খণ্ড বলো, ছত্তিশগড় বলো বা উত্তরাখণ্ড বলো, দেখা হচ্ছে যে সেগুলো কিন্তু বিমালু রাজ্য হিসেবে পরিচিত ছিল। এরপর বলা যায় অর্থনৈতিক সংস্কার বা ইকোনমিক রিফর্মস এর ক্ষেত্রে ভারতের কি ভূমিকা ছিল। অর্থনৈতিক সংস্কারে ভারতের রাজ্যগুলোকে তুলনামূলকভাবে যদি পরিলক্ষণ করা যায় বা বিচার বিবেচনা করা যায়, তাহলে দেখা যায় যে কম্পারেটিভ অ্যানালিসিস করা যায়, তাহলে দেখা যায় যে তুলনামূলকভাবে আগে তাদের তো অত ভূমিকাই ছিল না রাজ্যগুলি, কিন্তু বর্তমানে তারা তুলনামূলকভাবে একটা বেশ রোল প্লে করতে পারে, এবং সেখানে ফলস্বরূপ অ্যাজ এ রেজাল্ট দেখা যায় যে রাজ্যগুলি তার অর্থনৈতিক এবং শিল্প বাণিজ্যের ক্ষেত্রে বলা যায় যে কি কেন্দ্রের উপর তাদের উপর আর নির্ভর করতে হয় না, সেটা তারা মনে করেছিল। এবং এইটি রাজ্যে শিল্পায়ন, যদি একটা রাজ্যে যদি কোনো রকম ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ঘটে থাকে, তাহলে দেখা যায়, এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় মন্ত্রক যদি আর্থিক সহায়তা দিয়ে থাকে, এবং ইউনিয়ন ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের উপরেও তারা ডিপেন্ডেন্ট হয়ে থাকে বা নির্ভরশীল হয়ে থাকে। সংস্কারগুলো দেখা যাচ্ছে যখন থেকে এফেক্টিভ হলো, অর্থাৎ কার্যকর হওয়ার সাথে সাথে বিভিন্ন ধরনের ভেরিয়াস গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ বিভিন্ন রাজ্য সরকার কি করেছিল, বেসরকারি খেলোয়াড়দের আমন্ত্রণ জানাতে শুরু করে। কেন তাদের উৎসাহিত দেওয়া শুরু করে? তারা দিচ্ছে এই কারণে যে জানাতে শিল্পায়নকে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের ডেভেলপ করতেই হবে জন্য, এবং সেখানে যদি সেটা করতে হয় তাহলে কেন্দ্রকে কিন্তু তার রাষ্ট্র ছাড়তেই হবে, এবং সেই কারণে তারা কিন্তু স্বশাসনের উপরে ভীষণভাবে কি দিয়েছিল, ইম্পর্টেন্স বা গুরুত্ব দিয়েছিল। এখন বলা হচ্ছে যে সুতরাং
শাসন অটোনমাস বডির মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিচালনা করা, এই ব্যাপারটি কিন্তু এই সময় গুরুত্ব পেতে শুরু করে। বিশেষ করে দেখা গেছে যে আমরা যখন প্রথম দিকে আসি তখন দেখা যায় যে জওহরলাল নেহেরুর নেতৃত্বে দেখা গেছিল যে কি হয়েছে, স্বায়ত্ত শাসনের যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমাদের কাছে প্রথিত হয়েছিল। বিশেষ করে অকংগ্রেস যে সরকার রয়েছে, নন কংগ্রেস যে গভর্নমেন্ট রয়েছে, সেখানে শাসন যদি সমীক্ষা করে দেখা যায়, শাসিত রাজ্যগুলি অনেক বেশি কি হয়ে থাকে, সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে থাকে। তারা কেন্দ্রীয় সরকারের ওপর আর্থিক এবং শিল্প উন্নয়নের জন্য তাদের কিন্তু আস্তে আস্তে ডিপেন্ডেন্সি বা নির্ভরতা কমে যেতে শুরু করে, যার ফলে সিনারিওটা একটু পাল্টে যায়। কিরকম পাল্টে যায়? ফলস্বরূপ দেখা যায় যে আঞ্চলিক দল এবং বলা যায় যে স্বতন্ত্র জায়গাগুলো নেতার উন্নয়নের এই প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ বলা যেতে পারে যে আঞ্চলিক বা রিজিওনাল পার্টিস এবং স্বতন্ত্র নেতারা যারা উন্নয়নের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, তারাও কিন্তু বলা যেতে পারে যে ভূমিকা পালন করেছিল। যেমন গুজরাটের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি, নরেন্দ্র মোদীর কথা বলতে পারি, আজকে যিনি ভারতের প্রধানমন্ত্রী। এবং সেখানে দেখা যায় যে ছিল যে নরেন্দ্র মোদীর কি কাজ ছিল প্রথম দিকে, দেখা যায় যে বেসরকারি খাতের ভূমিকা বৃদ্ধি তাকে করতে হবে এবং দেখা যাচ্ছে যে সাইমালটেনিয়াসলি সঙ্গে সঙ্গে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা দ্রুত শিল্পায়নের কথাও বলা হয়। তিনি লক্ষ্য করেন যে সংস্কারের যুগে এই রাজ্যগুলিতে অনেক বেশি ইনক্রিজ বা বৃদ্ধি পৃষ্ঠপোষকতা হয়েছে। এমন সমস্যা এসেছে যখন দেখা গেছে যে ভারতীয় রাষ্ট্র সংস্কারমূলক পর্ব দিয়ে, মানে সেখানে হচ্ছে যে সময় একটা সমাজতান্ত্রিক, একটা সোশ্যালিস্টিক সোসাইটি ডেভেলপ করার কথা তারা ভেবেছিল। তাই সমাজতান্ত্রিক এজেন্ডাকে সমর্থন করে ব্যবসাপন্থী হয়ে উঠেছে। গুজরাট এলাকা বা ক্ষেত্রে নীতি পরিবেশ বাস্তবায়নের ক্ষেত্রে মাধ্যমে উচ্চতর বিদেশি প্রত্যক্ষকে বা মডেলকে, এই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলা হচ্ছে, শিল্প বৃদ্ধির কথা বলা হচ্ছে এবং শিল্প আধুনিকীকরণের কথা বলা হচ্ছে। তাহলে কি হলো? বিশেষ করে দেখা গেছে যে অকংগ্রেস প্রথম দিকে, আরেকটু ছোট করে আমরা বলে দিই, অকংগ্রেস সরকার শাসিত রাজ্যগুলো এতে সক্রিয় ছিল। তারা কেন্দ্রীয় সরকারের ওপর আর্থিক এবং শিল্প উন্নয়নের জন্য বলা যেতে পারে যে তাদের নির্ভরতা ক্রমশ কমাতে শুরু করে। ফলস্বরূপ সেই সময় দেখা যায় যে আঞ্চলিক দলগুলি এবং স্বতন্ত্র নেতারা উন্নয়নের এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটা লিডার হিসেবে যোগদান করে বা গুরুত্বপূর্ণ নেতৃত্বের ভূমিকা পালন করে থাকে। গুজরাটের ক্ষেত্রে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যথেষ্ট বড় ভূমিকা ছিল এবং বেসরকারি খাতে তার বড় হয়েছিল সবকিছু প্রাইভেটাইজেশন করা, তাই বেসরকারি খাতের ক্ষমতা বৃদ্ধি এবং র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা দ্রুত শিল্পায়নের কথা ভাবা হয়েছিল। এছাড়াও তিনি লক্ষ্য করেছিলেন যে এই রিফর্মেশন এড়াতে বা সংস্কারের যুগে এই রাজ্যগুলিতে দেখা গেছে যে কি হয়েছে, বৃদ্ধি পৃষ্ঠপোষকতা পেয়েছে। এমনও সময় গেছে বা এমনও টাইম গেছে যখন ভারতীয় রাষ্ট্র দেখা যায় যে সংস্কার পূর্ব সময়ে সমাজতান্ত্রিক একটা বলা যেতে পারে যে এজেন্ডাকে সমর্থন করে ব্যবসাপন্থী তারা হয়ে উঠেছিল। কিন্তু অন্যদিকে গুজরাট বা বলা যায় যে যেখানে বান্ধব নীতি লক্ষ্য করা যায় পরিবেশ বাস্তবায়নের ক্ষেত্রে উন্নত উচ্চতর ডাইরেক্ট অ্যাডমিনিস্ট্রেশন বা বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ, সঙ্গে সঙ্গে নিজেদের শিল্প বৃদ্ধি
এবং শিল্প আধুনিকীকরণের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছিল। এরপর আমরা একটা অন্য মডেলের কথায় যাই, দ্যাট ইজ দ্য পাঞ্জাব মডেল। সেই পাঞ্জাব মডেলে বলা যায় যে কতগুলো কি রয়েছে, চিত্র রয়েছে বা ছবি রয়েছে। এবং সেই পাঞ্জাব উন্নয়ন মডেলের ক্ষেত্রে কি ধরনের ছবি আমাদের পরিলক্ষিত হয়? দেখা যায় যে রাজ্যগুলিতে বা অঞ্চলগুলির ক্ষেত্রে পাঞ্জাবের উন্নয়ন মডেল অনেক বেশি রেলিভেন্ট ছিল। অর্থাৎ সে একটা কাজ করেছিল, হি অ্যাক্টস অ্যাজ এ পায়োনিয়ার, অর্থাৎ পথ প্রদর্শক হিসেবে কাজ করে। এবং যেখানে আমরা সবসময় যে পাঞ্জাব জানি যে কৃষি ক্ষেত্রে যথেষ্ট উন্নত এবং যথেষ্ট মানে কি হচ্ছে লাভবান, সুতরাং সেখানে বৃদ্ধি এবং উন্নয়নের ক্ষেত্রে দেখা যায় যে একটি প্রধান কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারে পাঞ্জাব মডেল। এত বড় কথা কেন বলা হলো? বলা হলো এই কারণে যে পাঞ্জাব অন্যান্য অঞ্চলের থেকে যদি আমরা একটু কম্পারেটিভলি অ্যানালাইজ করার চেষ্টা করি, তাহলে দেখা যায় যে পাঞ্জাব অন্যান্য অঞ্চলের ক্ষেত্রে, যেখানে উত্তরপ্রদেশের কথা আনতে পারি, হরিয়ানার কথা আনতে পারি, এবং পশ্চিমাঞ্চল দেশের ক্ষেত্রে দেখা গেছে যে সবাই কিন্তু কি হচ্ছে বলা যায় যে খাদ্যের ক্ষেত্রে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ। কিন্তু সেখানে যে রাজ্যটি সব থেকে বড় ভূমিকা ছিল সেটা হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাব হিল দেশের প্রধান ত্রাণকর্তা, যা 1960-এর দশকে খাদ্য সংকটের কারণে ভীষণভাবে ইন্টারাপ্টেড হয়েছিল বা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়াও চীনের সঙ্গে যুদ্ধ এবং বর্ষায় ব্যর্থতার কারণে দেখা যায় যে খাদ্য সংকট অত্যন্ত জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছিল, অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যাচ্ছিল। এবং সেই ক্ষেত্রে দেখা যায় চীনের সাথে যুদ্ধ আমাদের 71 সালে এবং বর্ষায় ব্যর্থতার কারণে খাদ্য সংকটে আরো কমপ্লিকেসি বা জটিলতা লক্ষ্য করা যায়। খাদ্য ঘাটতি সেই সময় মেটানো যেত এবং সেখানে সেই সময় একটা যেটা কনসেপ্ট এসেছিল পাঞ্জাবের ক্ষেত্রে, সেটা ভীষণভাবে অ্যাপ্লিকেবল হয়েছিল, সেটা হচ্ছে গ্রিন রেভলিউশন। এবং এই সবুজ বিপ্লবের মাধ্যমে ভারত খাদ্য উৎপাদনে যথেষ্ট সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও সবুজ বিপ্লবের ক্ষেত্রে বলতে উচ্চ ফলনশীল জাত অর্থাৎ এইচআইভি এবং বলা যায় এইচওয়াইভি বীজ এবং এইচআইভি না এইচওয়াইভি বীজ এবং রাসায়নিক ও সার ব্যবহার, সেখানেও আমরা উন্নত থেকে উন্নততর সারের ব্যবহার এবং নির্দিষ্ট কিছু অঞ্চলে কৃষিতে যন্ত্রপাতি ব্যবহারকে বোঝানো হয়ে থাকে। তাকে আমরা কি ডেফিনেশনে বললাম? এইচওয়াইভি। অর্থাৎ সেখানে বলা হচ্ছে যে সেখানে এইভাবে গ্রামাঞ্চলকে একটা উন্নয়ন করার প্রবণতা দেখা যায়। কারণ আমরা জানি যে ভারতবর্ষ হচ্ছে মূলত একটি এগ্রিগেরিয়ান কান্ট্রি, অর্থাৎ ভারতবর্ষ একটা কৃষি ভিত্তিক দেশ। সুতরাং সেক্ষেত্রে কৃষির উপর কনসেন্ট্রেশনটা অনেকটাই মানে থাকা প্রয়োজন আছে। এবং সেখানে বলা যায় তার উদাহরণ হিসেবে সেই সময় একটা অঞ্চলের কথা বলেছিল যার নাম হচ্ছে কুঞ্জল। সবুজ বিপ্লব প্রবর্তনের মূল উদ্দেশ্য ছিল পর্যাপ্ত খাদ্য উৎপাদন করা এবং সেক্ষেত্রে ভারতকে তাদের চাহিদা পূরণে পুরোপুরি নিজেকে সেলফ ইন্ডিপেন্ডেন্ট বা স্বয়ং সম্পূর্ণ করে তোলা। এছাড়াও ডেভেলপড ইরিগেশন সিস্টেম অর্থাৎ উন্নত সেচ ব্যবস্থা এবং দ্রুত বলা হচ্ছে যে এবং ঠিক মতো যে সমস্ত সরঞ্জামের ব্যবহার, এই ক্ষেত্রে দেখা যায় যে সেখানে তারা দ্রুত কৃষি রূপান্তর অর্জন করতে সক্ষম হয়েছিল। এটি গম এবং ধানের উৎপাদনে, পাঞ্জাব হচ্ছে এমন একটি রাজ্য যেটা বলা যায় যে গম এবং ধানের উৎপাদনের ক্ষেত্রে এই সাক্ষী ছিল, যে কারণ এই দুটো ফসল ছিল সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন
থেকে অত্যন্ত অনেক বেশি উপকারী। এই উভয় ফসলের উৎপাদনের লক্ষ্যে দেখা যায় যে রাষ্ট্রীয় তার কর্মসূচিতে রাজ্যে কৃষকদের জন্য ন্যূনতম স্তরের আয় প্রভাবিত করেছিল। সবুজ বিপ্লব বলতে যেমন পাঞ্জাবের শ্রেণী গঠন, অর্থাৎ এই যে ক্লাস স্ট্র্যাটিফিকেশন আছে, সেটাকে অনেকখানি কি করেছিল, ইনফ্লুয়েন্স করেছিল বা প্রভাবিত করেছিল। এবং পরবর্তীটি দেশের অনগ্রসর অঞ্চল অর্থাৎ পিছিয়ে পড়া যে অঞ্চলগুলো রয়েছে, সেই সমস্ত অঞ্চলের উন্নয়ন, বিশেষ করে বলা যায় যে পূর্ব উত্তরপ্রদেশ এবং বলা যায় যে বিহার থেকে অভিবাসীদের, কৃষি শ্রমিকদের কর্মসংস্থান দৃষ্টি, সেখানেও সেই দৃষ্টি দেওয়া হয়েছিল এবং সেইখানেও এই ব্যাপারটা পরিলক্ষণ করা যাইতেছিল। পাঞ্জাবের মাথা পিছু আয় দেখা গেছে যে সেই সময় অনেকটা কম ছিল। কৃষি উন্নয়নে পাঞ্জাব দেখা গেছে যে স্বাধীন ভারতের সাফল্যজনক হিসেবে যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, সেখানে দেখা যাচ্ছে যে পাঞ্জাবে একটা বড় ভূমিকা ছিল। যদিও সবুজ বিপ্লব ভিত্তিক এই উন্নয়ন মডেলের সাফল্য দেশের সমৃদ্ধিতে যথেষ্ট গুরুত্বতা দেয় এবং ইট ইজ আ লং টার্ম প্রসেস, দীর্ঘমেয়াদে এর ফলে অনেক সময় অনেকে যারা নিন্দুকরা রয়েছেন তারা বলেছেন যে রাজ্যে অর্থনৈতিক সামাজিক সংকেত পরিলক্ষিত হয়েছিল এবং কৃষির উপর অত্যাধিক গুরুত্বের ফলে দেখা যায় যে বহুবিধ সমস্যা সৃষ্টি হতে থাকে। এবং সেক্ষেত্রে আমরা পাঞ্জাবকে কেন এত বড় করে উদাহরণ দিচ্ছি, কেননা পাঞ্জাব মডেলে এই যে ইন্ডাস্ট্রিয়ালাইজড অর্থাৎ শিল্প খাতের যে ক্রমশ ডেটোরিয়েশন, ক্ষেত্রে সেটা মানে দেখা প্রয়োজন রয়েছে। সর্বোপরি এই কৃষি ফোকাস গুরুতর পরিবেশগত উদ্বেগেরও কারণ হয়ে দাঁড়ায়। এবং কেন হচ্ছে, সেখানে হচ্ছে জমিতে বিশেষত রাসায়নিক এবং সারের অত্যধিক ব্যবহার লক্ষ্য করা যায়, যার ফলে অটোমেটিক্যালি মাটির কিন্তু গুণমান হ্রাস পেতে শুরু করে। এছাড়াও ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, ভারতের যে খাদ্য কর্পোরেশন রয়েছে, তারা কিন্তু সমাজে বড় ক্রয় সংস্থা হিসেবে দেখা যায় যে আবির্ভূত হওয়ায় কৃষি ব্যাপকভাবে রাষ্ট্র নির্ভর হয়ে ওঠে। রাজ্য সরকার যে খামার ভর্তুকির কথা বলেছিল, সেখানে জল বিদ্যুৎ ভর্তুকি ইত্যাদি ক্ষেত্রে অতটা মানে বলবো যে গুরুত্ব দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সেগুলো খুব গুরুত্বতার সাথে আলোচনা শুরু হয়। শুধু তাই নয়, পরবর্তীকালে শীঘ্রই রাজ্যটি তার বৃদ্ধির হারে দেখা যায় যে পতনের সাক্ষীও হয়। কেন কথাটা বলা হচ্ছে যে এই কারণেই যে একটা পাঞ্জাবের মতো রাজ্য, সে হয়তো খুব র্যাপিডলি গ্রো করে ফেললো, কিন্তু অন্যান্য যে রাজ্যগুলো রয়েছে সেগুলো হয়তো তাদের সে ধরনের ডকুমেন্টেশন মানে নেই, যার ফলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে সেই রাজ্যগুলো সেভাবে নিজেকে ফ্লারিশ করতে পারছে না এবং সেই ক্ষেত্রে তাই পরবর্তীকালে দেখা যাচ্ছে যে শীঘ্রই রাজ্যটি তার বৃদ্ধির হারে পতনে কি হবে, সাক্ষী হবে। এই সময় বিভিন্ন রাজ্যে বিদ্রোহ যে দেখা গিয়েছিল, সেই বিদ্রোহের সমস্যার উত্থানে ফলে কি হচ্ছে যে কৃষি উৎপাদন, এগ্রিকালচার প্রোডাক্টিভিটিটা সেটাও ডিক্রিজ হয় এবং শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তো হওয়ার কোনো ব্যাপারই নেই, অর্থাৎ শিল্পায়নে আরো খারাপ পরিণতি হয়। রাজ্যে মূলধন পিছু অর্থাৎ অনেক ধরনের বলা যায় যে আয় কমেছে, এর ফলে কৃষকরাও আর পেরে উঠছে না, যার ফলে কৃষক ও কৃষক শ্রমিকদের মধ্যেও কিন্তু দেখা গেছে যে আত্মহত্যার ঘটনা ভীষণভাবে পরিলক্ষিত হয়। এবং সমস্যা যেটা দাঁড়িয়েছিল, দেখা গেছে ছিল পাঞ্জাবে প্রবৃত্তির মডেল প্রধান চ্যালেঞ্জ হয়ে থাকে এবং প্রধান ব্যাপক হয়ে দাঁড়ায়। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কেরালা মডেল।
এখন বলা হচ্ছে যে এই মডেলটি সাধারণত দেখা যায় যে মানব উন্নয়ন অর্থাৎ হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলে, এবং এই মডেলটি যখন বলা হয় অর্থাৎ কেরালা মডেলের কথা আমরা যখন নিয়ে আসি, দেখা যায় যে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুটোর উপর ভীষণভাবে ইম্পর্টেন্স বা গুরুত্ব দেওয়া হয়েছিল। কেরালা হচ্ছে এমন একটা রাজ্যের কথা বলতে পারি বা এমন একটি রাজ্য যেটা বেশ কয়েক বছর ধরে মানব উন্নয়নের ক্ষেত্রে অনেক হায়ার বা অনেক উন্নয়ন স্থানে বা সূচকে উচ্চ স্থানে অবস্থান করে থাকে। 1975 সালে একটা রিপোর্ট যেটা ইউনাইটেড নেশনস বার করেছিল, কেরালাকে এই উন্নয়নের ক্ষেত্রে একটা রোল মডেল হিসেবে পরিচিতি দিয়ে থাকে। বিখ্যাত অর্থনীতিবিদ ডক্টর অমর্ত্য সেন দেখা যায় যে, এবং আরেকজন ছিলেন যার নাম হচ্ছে জেন ড্রেসে, তারা এই কেরালার এই যে লক্ষ্যগুলো কেরালা পূরণ করছে এই অ্যাচিভমেন্টকে মানব উন্নয়নের ক্ষেত্রে একটা উন্নয়নমূলক কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়েছে। কেরালার এই উন্নয়ন যে এতটা ঘটছে, কেন ঘটলো, কিসের কারণে ঘটলো, সেক্ষেত্রে যে নির্দেশকগুলি রয়েছে সেগুলো আলোচনা করা যেতে পারে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, নারী শিক্ষা বা উইমেন স্ট্যাটাস এবং কল্যাণমূলক নীতিসমূহ। এছাড়াও দেখা যায় যে কেরালা উন্নয়ন সমবায় এবং পর্যটন উন্নয়ন, সমবায় মানে কোঅপারেটিভ ডেভেলপমেন্ট, আর পর্যটন উন্নয়ন মানে হচ্ছে ট্যুরিজম ডেভেলপমেন্ট, এই দুটোর উপরে ভীষণভাবে গুরুত্ব দেয়। এবং সেই ক্ষেত্রে এই ধরনের নীতি গ্রহণ করার একটি লক্ষ্য হলো যে গ্রামীণ এলাকার ভিলেজ এরিয়া ডেভেলপমেন্টের কথা ভাবা, এবং সেই কারণে দেখা যায় যে বলা যেতে পারে যে উন্নয়ন যদি গ্রামীণ এলাকার উন্নয়নকে ঠিকমতো করা যায় তাহলে কিন্তু সাইমালটেনিয়াসলি শহরে এলাকার উন্নয়নও ঠিকমতো হয়ে যাবে। বামপন্থী সরকার এই মডেল প্রযুক্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। বৈপরীত্যে অন দ্য কন্ট্রারি বামপন্থী সরকার পরিচালিত, এর আগে তো বামপন্থী সরকার পরিচালিত উন্নয়ন মডেলে দেখা যায় যে সেখানে শহরাঞ্চলের উন্নয়ন এবং শিল্পায়নের উপরে অর্থাৎ নগরায়ন যেটাকে বলা হয় সেটার উপরে এবং বলা যায় যে শিল্পায়নের উপরেও অত্যধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। এবং সেখানে কেরালা রাজ্যের ক্ষেত্রে দেখা গেছে পরিসংখ্যান অনুযায়ী দেখা যায় উন্নয়ন কিন্তু ওদের প্রথমে শহর কেন্দ্রিক ছিল না, বরং বলা যায় সেটা গ্রাম ভিত্তিক ছিল, এবং সেখানে অনেক দক্ষ ব্যক্তিরা ছিল, এফিসিয়েন্সিটা অনেক বেশি তখন প্রতিভাত হতো। এছাড়াও কেরালার উন্নয়নের মডেল ছিল নিম্ন থেকে উচ্চ, অর্থাৎ বলা যায় যে নিচে থেকে উঠবে, ওপর থেকে নামবে না, বিকেন্দ্রীভূত এইরকম ডিসেন্ট্রালাইজড একটা উন্নয়নের মডেলের কথা বলা হয়। স্থানীয় সরকার বা অটোনমাস বডি আছে, দেখা গেছে যে সেই স্থানীয় সরকারের কথাগুলো যেমন আমরা বলছি তেমনি বিভিন্ন ইনস্টিটিউশনস প্রতিষ্ঠানগুলি এবং গ্রাম কেন্দ্রিক উন্নয়নের ক্ষেত্রে তারা যথেষ্ট সফলভাবে ভূমিকা গ্রহণ করেছিল। নারীদের এই যে পার্টিসিপেশন বা অংশগ্রহণ সেটাও কেরালার উন্নয়ন উদ্যোগের ক্ষেত্রে সবচেয়ে বড় উদাহরণ হিসেবে বলা হয়েছিল। এ থাকার সঙ্গে সঙ্গে আরেকটা কথাও বলা যেতে পারে যে না থাকা সত্ত্বেও এই ধরনের নির্ভরতা কেরালার গ্রামীণ এবং কৃষি কেন্দ্রিক উন্নয়ন মডেলের অন্তর্ভুক্তি করার কথা আরো অন্তর্ভুক্তিমূলক রূপ অর্জনে সহায়তা করেছে। কেননা গ্রামীণ এবং কৃষি ভিত্তিক যে মডেল উন্নয়নে আরো অন্তর্ভুক্ত আরো কিছু ডকুমেন্টস দেওয়ার কথা বলা হচ্ছে। তাই কেরালা মানব উন্নয়নের ক্ষেত্রে তারা নিজস্ব আইডেন্টিটি
বা স্বকীয়তা যথেষ্টভাবে দিতে পেরেছে। মানুষের দরকারি প্রয়োজনীয়তার কথা কম উল্লেখ করেছেন কে? জেন রুজ এবং অমর্ত্য সেন। তাদের বইটা কি নাম ছিল? অ্যান আনসার্টেন গ্লোরি, ইন্ডিয়া অ্যান্ড ইটস কন্ট্রাডিকশনস। এটা 2018 সালে বেরিয়েছিল। মানুষের দরকারি প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়েছিল, তেমনি প্রতিটি প্রতিষ্ঠিত বলা যায় যে তেমনি একটি চিহ্নিত করা, যেটা ভারতের দারিদ্র ও মহিলারা অনেক বেশি উপেক্ষিত হয়েছে। সম্পদ জনগণের জন্য তেমন ভাবে, ন্যাচারাল রিসোর্সেস কটা আমরা পেয়েছি? সেরকম তো কিছু পাইনি। সুতরাং সম্পদ গ্রহণ জনগণের জন্য তেমন ভাবে ব্যবহৃত হয়নি, এবং সেখানে এর ফলে জনগণের জীবনযাত্রার মাধ্যমেরও তেমন কিন্তু কি হয়নি? ডেভেলপমেন্ট বা উন্নয়ন ঘটেনি। এবারে আমরা আসি একবিংশ শতকের গোড়ার কথা, এবং সেখানে দেখা যায় যে একবিংশ শতক বেশ কিছুদিন আগের নয়, খুব একটা বেশি আগের নয়, এর আগের দশকে। একবিংশ শতকে দেখা যায় 21 শতকের গোড়ার দিকে কেরালার এই উন্নয়নের ক্ষেত্রে মানে বলা হচ্ছে এক স্থবিরতা পরিলক্ষিত হয়, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কোন বেকারত্বের উচ্চ মাত্রা পরিলক্ষণ করে এবং শহরাঞ্চলে মানুষের মধ্যে আত্মহত্যা করার হার বর্তমানে মাত্রাতিরিক্ত ভাবে অসমভাবে বেড়ে গেছে। মানুষ সেই স্ট্রেসটাই নিতে পারছে না, অর্থাৎ চাপটা নিতে পারছে না, এবং যার ফলে মানুষের হাতে আজকে আত্মহত্যা, বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তবে পর্যটন কেন্দ্রিক এই মডেল পরিবেশকে দূষণ করে থাকে। আমরা যেটা বললাম, পর্যটনের জন্য ছোট ছোট যদি মডেল করে গ্যাদারিং করা যায় সেটা তো ঠিক আছে, কিন্তু পর্যটন কেন্দ্রিক এই মডেল পরিবেশকে কি করে? আস্তে আস্তে দূষিত করতে শুরু করে, এবং স্থানীয় সম্পদে দেখা যায় যে এক্সট্রাডিকশন করতে থাকে। এছাড়াও সমবায় বা প্রথা, কোঅপারেটিভ সিস্টেম, দেখা যায় যে অনেকে বলেন যে এইটা কিন্তু ভালো সিস্টেম নয়, বরং এটাকে অনেকে বলেন যে ইনসাফিসিয়েন্ট সিস্টেম, অর্থাৎ অযোগ্য বলবো না, কিন্তু অপর্যাপ্ত তো বটে। বা যা এখানে বলা হচ্ছে থেকে সাধারণত দেখা যায় যে কাস্টমাররা, অর্থাৎ ক্রেতারা সাধারণত বলা যায় খুব ফ্রেন্ডলি, অর্থাৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে যায় এবং জিনিস ক্রয় করতে থাকে। কেরালার অর্থনীতির ক্ষেত্রে যদি বিচার করা যায়, তাহলে দেখা যায় যে কেরালার অর্থনীতি উপসাগরীয় যে দেশগুলোতে কর্মরত শ্রমণীর কাছ থেকে প্রাপ্ত রেমিটেন্সের উপর অনেক বেশি নির্ভর করে। এই প্রেক্ষাপটে কেরালা মানব উন্নয়ন সূচক ভালো পারফরমেন্স করেছে, এবং সেই ক্ষেত্রে কেউ তার কম্পিটিটর হতে পারে না। তাই জগদীশ ভাগবতী এবং অরবিন্দ পাঙ্গাগার্লা তার বইতে বলেছেন যে কেরালা একটি সফল উন্নয়ন মডেলের উদাহরণ, এবং এখানে তা সব সময় অনেকে বলা যায়। আবার যারা সমালোচনা করেছেন তারা বলেছেন যে না, সব সময় বলা যায় না। এরপর আমরা যেটা আসবো সেটা হচ্ছে গুজরাট মডেল। এই মডেলটিকে বরং বলা যায় যে ভারতীয় রাজ্যগুলি আরেকটি সাফল্যের সম্পদ বা দিক চিহ্ন হিসেবে পরিগণিত করা যায়। কেরালার বিপরীতে সাধারণত যাকে বলা হচ্ছে যে কল্যাণকর বা হিউম্যান ওয়েলফেয়ারিজমের কথা নিয়ে যে বলে বেশি, এখানে যে বলা হয় সেই কেরালার বিপরীতে গুজরাট মডেলটিকে শিল্পায়ন এবং ওপেন মার্কেট ইকোনমি বা বাজার ভিত্তিক সংস্কারের সাফল্য হিসেবে দেখানো হয়েছিল। এই শতাব্দীর প্রথম 2 দশক যদি লক্ষ্য করা যায়, দেখা যায় যে গুজরাট ছিল ভারতের একটি সর্বোচ্চ ধনশালী রাজ্য।
এবং সেখানে তার এই যে বৃদ্ধি সেটা কারণ ঘটেছিল। বলা যায় যে বৃদ্ধির কারণ হিসেবে কিছু কিছু কারণের কথা বলা হয়, যেমন রিফর্মেশন, সংস্কার সাধন। দ্বিতীয়ত, আজকের দিনে যে অর্থনীতি সবটাই অনেকটাই বেশি হয়ে গেছে প্রাইভেটাইজেশন, এবং যেখানে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট অর্থাৎ কর্পোরেট যে সেক্টরের জন্য অর্থনীতি মানে কি বলে সর্ব সেক্টরের জন্য, এবং দেখা যায় অর্থনীতিকে উন্মুক্ত করা, গুজরাটে ব্যবসা করার জন্য কিছু কিছু নিয়ম কানুনকে ইজি করে দেওয়া বা সহজ করে দেওয়া, এবং ভূমি ও পরিবেশগত বিষয়সমূহের উদারীকরণ, এই বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়। গুজরাট হচ্ছে, আমরা কোস্টাল এরিয়াতে বিলং করে, সুতরাং গুজরাট হচ্ছে একটি বন্দর ভিত্তিক রাজ্য। খুব সুন্দর একটা নেটওয়ার্ক কমিউনিকেশন তার মধ্যে কাজ করে বা নেটওয়ার্ক ব্যবস্থা সেখানে রয়েছে, এবং দেখা যায় যে সেটাও কিন্তু গুজরাটের শিল্পায়নের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। এছাড়াও গুজরাট দেখা যায় সুয়ারকা শিল্প ইউনিটগুলিতে 24 ঘন্টা চেষ্টা করে বিদ্যুৎ সরবরাহটা বজায় রাখতে, এবং তার ফলে গুজরাটে ইউনিট স্থাপন এবং আরো উৎপাদন বৃদ্ধির উদ্দেশ্যে শিল্প ইউনিটগুলোকে বা বলা যেতে পারে শিল্প ইউনিটগুলোকে অনেক বেশি কি করা হচ্ছে, বিভিন্ন ভর্তুকি প্রদান করার কথা ভাবা হচ্ছে। ভর্তুকি হচ্ছে কি? ভর্তুকি ছিল মূলধনগত, সুদ, ভূমি, ল্যান্ড, দল এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে। সরকার বিভিন্ন ধরনের রপ্তানিমুখী ইউনিটকে বিশেষভাবে উৎসাহ দেওয়ার কথা বলেছেন, এবং সেখানে প্রথমত শিল্প পার্ক এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করেছে। গুজরাট 1990 থেকে 2010 মধ্যে সর্বাধিক বিদেশি বিনিয়োগকে আকর্ষণ করেছে, এটা কিন্তু একটা সমীক্ষায় পরিলক্ষিত হয়। রাজ্য সরকারের কিছু ইনিশিয়েটিভ বা উদ্যোগ, যেমন অনাবাসী ভারতীয়দের জন্য দেখা গেছে বিনিয়োগ করার জন্য রাজ্যকে নিজেদের ত্রুটি বা যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে ত্রুটি অর্জনে সহায়তা করেছে। অর্থাৎ কি হলো, অনাবাসী ভারতীয়দের রাজ্যে বিনিয়োগ করার জন্য রাজ্যকে এটি অর্জনে সহায়তা করেছে। তাই জগদীশ ভাগবতী এবং অরবিন্দ পানগারিয়া উন্নয়ন ব্যাপারটা অনেক বেশি কট্টর সমর্থক। তারা দেখান যে গুজরাটের মতো একটি অর্থনীতি যেটা বিকাশ লাভ করতে পারত, অনেক বেশি ফ্লারিশ বা বিকশিত হতে পারত, এবং এটি শিল্পায়ন ও বাজার নেতৃত্বাধীন প্রবৃত্তির প্রচারের মাধ্যমে সম্ভব হতে পারে। কিন্তু এর সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি ভালো দিকটাও দেখালাম, তেমনি একটু খারাপ দিকটাও দেখায়। গুজরাটের এই উন্নয়ন বৃদ্ধির ট্রিপল ডাউন তত্ত্বের উপর নির্ভরশীল, এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে কেন বলা হচ্ছে নির্ভরশীল। এখানে বলা হচ্ছে যে গুজরাটের এই যে অর্থনীতি ক্ষেত্রে বলো উন্নয়ন বৃদ্ধির একটা ট্রিপল ডাউন দেখা যায়। একটি শক্তিশালী উদ্যোক্তা শ্রেণী নিশ্চয়ই রয়েছে, ইনিশিয়েটিভ ক্লাস রয়েছে, যারা অস্তিত্ব গুজরাটকে মনে করে যে গুজরাটকে আরো অতি উচ্চতর বৃদ্ধির হার অর্জনে সহায়তা করবে। যখন গুজরাট সরকার তার অর্থনীতিকে শিল্পায়নের জন্য কি করেছিল, ডেভেলপ করেছিল বা উন্মুক্ত করেছিল, তখনই দেখা যায় যে যে ইনিশিয়েটিভ ক্লাস নিয়ে উদ্যোক্তা শ্রেণী এই উদ্যোগগুলোতে অনেক পজিটিভ ভাবে সাড়া দিয়েছিল, এবং সেখানে তখন তারা গুজরাটে প্রচুর অর্থ বিনিয়োগ করে ফেলেছিল। তবে এক্ষেত্রেও সমালোচনা করা হয়েছে। কেন সমালোচনা করা হয়েছে? বলা উচিত যারা বর্ডার অর্থাৎ প্রান্তিক শ্রেণী তাদের প্রতি কিন্তু মানুষ খুব একটা সেন্সিটিভ নয়, অর্থাৎ সংবেদনশীলতার অভাব তাদের মধ্যে রয়েছে। বিশেষ করে যারা জীবিকা অর্জনের জন্য প্রাকৃতিক সম্পদ বা ন্যাচারাল রিসোর্সের উপর ভীষণভাবে ডিপেন্ডেন্ট, তাদেরও কিন্তু উন্নয়নের ক্ষেত্রে
একটি সেন্ট্রালাইজ কেন্দ্রীভূত রাজনৈতিক ব্যবস্থার মাধ্যমে কি করা হয়েছিল, অর্জিত হয়েছিল। স্থানীয় সরকার স্ব-সরকার প্রতিষ্ঠানগুলি খুব কমই কোনো ভূমিকা নেয়, তার কারণ শিল্পের ওপর এই উন্নয়ন সম্পূর্ণভাবে কি ছিল, দেখা যায় যে উন্নয়ন কেন্দ্রীভূত ছিল বা সেন্ট্রালাইজ ছিল। তার ফলে গুজরাট সরকার স্বাস্থ্য, হেলথ, শিক্ষা, এডুকেশন অনেক সময় অনেকে উপেক্ষা করেছে বলে, গুজরাট সরকার উপেক্ষা করেছে বলে অনেকে মনে করে। সুতরাং গুজরাটের এই যে ইউজেজ অফ লেবার অর্থাৎ শ্রম শক্তিকে সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং শিক্ষার অভাব রয়েছে, এবং গত এক দশকে সেই কারণে দেখা গেছে যে গুজরাটে বেকারত্ব প্রচুর পরিমাণে বেড়ে গেছে। এরপর আমরা আরেকটা মডেলের কথা বলবো, যেটা হচ্ছে তামিলনাড়ু মডেল। তামিলনাড়ু মডেল দেখা যত কৌশল কেরালা এবং গুজরাট এই দুটি রাজ্যের মডেল থেকে তামিলনাড়ুর মডেল কিন্তু সম্পূর্ণ আলাদা। কারণ তামিলনাড়ু শিল্পগত উন্নয়ন, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এবং পরিকাঠামোগত উন্নয়নের কোনো ইতিহাস সেভাবে রাখা নেই। সুতরাং যেখানে ধরো কেরালা বা গুজরাটের ক্ষেত্রে একটা ইতিহাসের গতিপথ আমরা দেখতে পাই, তামিলনাড়ুর ক্ষেত্রে সেটা দেখা যায় না। 1980-র দশকে তামিলনাড়ুর শাসন ব্যবস্থায় উন্নয়ন একটি প্রধান বিষয় বা সাবজেক্ট ম্যাটার হয়ে দাঁড়ায়। আসলে স্বাধীনতার ঠিক পরে 2 দশক ধরে তামিলনাড়ু ও জাতিগত এবং আঞ্চলিক আন্দোলনের কি ছিল, সাক্ষী ছিল। এখন তামিলনাড়ু এখানে কি করে থাকে, তামিলনাড়ু সেখানে দুটো কৌশল ব্যবহার করে থাকে, এবং সেখানে কি হচ্ছে, একদিকে হচ্ছে নিশ্চয়ই বিভিন্ন পরিষেবা দেওয়া এবং উন্নয়নের দিকে বা পরিষেবা দেওয়া, শুধু তাই নয় উন্নয়নের খাতে ঠিক মতো মনোনিবেশ করা। দ্বিতীয়ত, এটি রাষ্ট্রের সবসময় ওয়েলফেয়ারিজমের কথা বলে, অর্থাৎ এটি রাষ্ট্রের কল্যাণমূলক কর্মসূচির অংশ হিসেবে ইরাডিকেশন অফ প্রভার্টি অর্থাৎ দারিদ্র্য দূরীকরণ বা হ্রাসের প্রতি দৃষ্টি দিয়ে থাকে। তামিলনাড়ুতে উন্নত শিক্ষা ব্যবস্থার ইতিহাস কিন্তু ছিল। এটি রাষ্ট্রের শিল্প উন্নয়নের ক্ষেত্রে একটা সোশ্যাল ডেভেলপমেন্টের মানে উন্নয়নের সামাজিক সোশ্যাল বেস হিসেবে উল্লেখ করা হলো। দলিত আন্দোলনের কথা বলা যায়, মহিলা বা নারীদের যে আন্দোলন, তাদের যে শিক্ষা এবং বন্দরগুলি বলা যায় যে প্রাপ্যতা সহ এই কারণগুলি বাজারের বিকাশের জন্য প্রয়োজনীয় কি করবে, একটা এনভায়রনমেন্ট অর্থাৎ একটা সামাজিক পরিবেশ গড়ে তোলার কথা গড়ে তুলেছে, এবং প্রত্যক্ষ বিনিয়োগের পাশাপাশি রাজ্যটি শিল্প করিডোর ও বিকাশের দিকেও যথেষ্ট ডেভেলপ করেছে বা সেই দিকেও মনোনিবেশ করেছে। ফলস্বরূপ দেখা যায় অ্যাজ এ রেজাল্ট তামিলনাড়ু বর্তমানে দেখা গেছে যে একটা সেক্টরে ভীষণভাবে ফ্লারিশ করে গেছে, সেটা হচ্ছে অটোমোবাইল সেক্টর। তামিলনাড়ু কল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে দেখা গেছে শহরে দারিদ্র্য, যেখানে বলা হচ্ছে খাদ্য সরবরাহের দিকে মনোনিবেশ করেছে। ওর সার্বজনীন মিড ডে বলা যায় যে মিল, তার প্রশংসাও লাভ করেছে। তামিলনাড়ু সরকার দরিদ্রদের, বিশেষ করে মহিলাদের দেখা গেছে অন্যান্য মূর্তি বিতরণে প্রচুর বলা যায় যে বিনিয়োগের কথা ভাবা হয়েছে। সরকারের কিছু কিছু স্কিম বা পলিসি, যেমন ধরা যায় যে যেমন টেলিভিশন, সাইকেল ইত্যাদি গুলো বিভিন্ন আঙ্গিক থেকে কখনো কখনো সমালোচকরা সমালোচনাও করেছে। কেন? কারণ বলা হচ্ছে যে সেখানে যে এইগুলো করলে মানুষ কিন্তু অলস হয়ে পড়ে। সুতরাং দেখা যায় অন্যান্য স্কিমের ক্ষেত্রে অনেক রাজ্যগুলি তাকে অনুসরণ করেছে, এবং সর্বোপরি রাজ্যে হেলথ সেক্টরটা জনস্বাস্থ্য অর্থ বিনিয়োগের বলা যায় যে পরিকাঠামোগত উন্নয়ন ঘটেছে, এবং স্বাস্থ্য খাতে বেসরকারি বিনিয়োগ
বলা যায় যে আনয়ন করে স্বাস্থ্য পরিকাঠামোকে অনেকটা বেশি ডেভেলপ করেছে, উন্নত ঘটিয়েছে। এর ফলে মানব উন্নয়নের সূচকেও রাজ্যের কি হচ্ছে কর্মদক্ষতা সেটাও যথেষ্ট বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। মাথাপিছু কিন্তু প্রসঙ্গত একথা উল্লেখ রাখা প্রয়োজন যে এর ফলে মানব উন্নয়নের সূচকে রাজ্যের কর্মদক্ষতা অনেক বেড়েছে তামিলনাড়ু, কিন্তু সাইমালটেনিয়াসলি বা মনে মনে করে রাখা প্রয়োজন যে মাথাপিছু খরচ কম থাকা সত্ত্বেও তামিলনাড়ুর লোকেরা কিন্তু স্বাস্থ্য বিষয়ে যথেষ্ট সচেতন এবং তামিলনাড়ুর স্বাস্থ্য সূচক কেরালার কাছাকাছি এসে পৌঁছেছে। সামাজিক কল্যাণ প্রকল্পগুলি তামিলনাড়ুর মানব উন্নয়ন যে এজেন্ডার একটি উল্লেখযোগ্য অংশ গঠন করেছে। রাজ্যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমে আধুনিকীকৃত সরবরাহ শৃঙ্খলে দারিদ্র্যের মাত্রাকে হ্রাস করার চেষ্টা করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সাইমালটেনিয়াসলি রাজ্যে খাদ্য নিরাপত্তাও প্রদান করেছে রাজ্য। অঙ্গনওয়াড়ি কর্মী বা অঙ্গনওয়াড়িগুলির মাধ্যমে খাবারের প্রাপ্ত যোগানের সাহায্যে শিশুদের কল্যাণও কিন্তু নিশ্চিত করা গেছে। ফলস্বরূপ শিশুদের স্বাস্থ্য প্রোফাইলের উন্নতি হয়েছে। রাজ্য চালিত পাবলিক যে প্রোগ্রামগুলি অর্থনীতি প্রাথমিকভাবে জনদরিদ্র হিসেবে অর্থাৎ সবসময় জনগণের কল্যাণের জন্য সমালোচিত হয়েছে, সঙ্গে সঙ্গে অন্যান্য রাজ্যগুলিও ওই একই পথ ধরে জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করার চেষ্টা করছে। সুতরাং আমরা কেরালা মডেল দেখলাম, তামিলনাড়ু মডেল দেখলাম, তারপরে বলা যেতে পারে যে কেরালা তামিলনাড়ু তো বললামই, গুজরাটের মডেল বললাম, এগুলো বললাম। সুতরাং প্রত্যেকটা মডেলে কিছু না কিছু নিজস্ব কি রয়েছে, আইডেন্টিটি বা স্বাতন্ত্রতা রয়েছে। এরপরে আদা কিছু উন্নয়নের মডেল বলবো। 1990 দশক থেকে উন্নয়নের প্রশ্নটি ভারতবর্ষের ক্ষেত্রে একটা 1990 দশক থেকে উন্নয়নের প্রশ্নটি ভারতবর্ষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নেতা, সরকার এবং রাজনৈতিক যে পার্টিগুলো দলগুলি রয়েছে, এই সরকারগুলোকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা রয়েছে এবং দেখা যায় যে এফডিআই কে আকৃষ্ট করার জন্য একে অপরের সাথে রাজ্যগুলো অনেক সময় প্রতিদ্বন্দ্বিতা করে। সাইমালটেনিয়াসলি কল্যাণ ও জনবহুল স্কিম প্রবর্তন করে কেন্দ্র থেকে অনুদান এবং ভারতীয় কর্পোরেট সেক্টর থেকেও রাজ্যগুলোকে কি করা হচ্ছে, বিনিয়োগ পাওয়ার চেষ্টা করতে হচ্ছে। সুতরাং দেখা যায় যে বিষয়গুলোর ক্ষেত্রে প্রাইভেটাইজেশনের ব্যাপারটাই অনেক বেশি গুরুত্বতা বা ইম্পর্টেন্স পেতে শুরু করে। একজনের উন্নয়নের যে ইনিশিয়েটিভ উদ্যোগ রয়েছে, সেই উদ্যোগকে একটি নতুন মডেল হিসেবে উপস্থাপন করা এই দৌড় ভারতের রাজনৈতিক আলাপ আলোচনার একটা অবিচ্ছেদ্য অংশ হিসেবে পরিগণিত হয়েছে। তাই উড়িষ্যার এখন বর্তমান মুখ্যমন্ত্রীকে নবীন পট্টনায়ক। এই নবীন পট্টনায়ক যিনি বিজু পট্টনায়কের ছেলে, সেই নবীন পট্টনায়কের নেতৃত্বে উড়িষ্যা, নীতিশ কুমারের নেতৃত্বে বিহার, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ, যোগী আদিত্যনাথের ক্ষেত্রে উত্তরপ্রদেশ, 1990 এই এজেন্ডাগুলোর সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা খুব করা হচ্ছে এবং তাই গুরুত্ব পাচ্ছে বর্তমান অর্থনৈতিক ক্ষেত্রে। যতই না মডেলের ব্যবহার করা হোক না কেন, সেখানে কিন্তু স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট অর্থাৎ পরিকাঠামোগত উন্নয়ন, ওয়েলফেয়ারিজম অর্থাৎ কল্যাণমূলক নীতির কথার উপরে ভীষণভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। সুতরাং বলা যায় যে একটা বলা হচ্ছে, আমরা যে আজকে যেটা পড়েছিলাম যে উন্নয়নের কথা কিসের ক্ষেত্রে আমরা বলবো, স্টেট ডেভেলপমেন্ট অর্থাৎ রাজ্য উন্নয়নের কথা বলতে গিয়ে আমরা এই কথা প্রশ্নগুলোকে নিয়ে আসছি এবং সুতরাং রাজ্যগুলোর উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো এই সমস্ত মডেলগুলোকে অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই।
বরং এগুলোকে যদি ঠিকমতো ইউটিলাইজ করা যায় বা ঠিকমতো ব্যবহার করা যায়, তাহলে দেখা যায় যে এক না এক সময় দেখা যায় যে তাহলে সেই রাজ্যের দ্রুত উন্নয়ন ঘটবে। এবং এইভাবে রাজ্যগুলো প্রত্যেকে যদি উন্নয়নের মডেল অনুযায়ী কাজ করতে পারে, তাহলে দেখা যায় যে তাহলে একটা সামগ্রিকভাবেও একটা সুন্দর উন্নয়নের গতিধারা নির্দেশিত হবে এবং সেক্ষেত্রে রাজ্যগুলিও যতটা উপকার পাবে, সঙ্গেও কিন্তু কি বলা যেতে পারে, রাষ্ট্র সাইমালটেনিয়াসলিও সেক্ষেত্রেও এখানে কি হতে পারে, অনেকটা উপকৃত হতে পারে। এবং সেই জন্য আমরা লাস্টে 1990 দশকের উন্নয়নের প্রশ্ন যখন গুরুত্বপূর্ণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, সেখানে সুতরাং একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে বা কল্যাণ ও জনবহুল দিকে প্রবর্তন করে এবং কেন্দ্র থেকে অনুদান ও ভারতীয় কর্পোরেট সেক্টর থেকেও ব্যক্তিগতভাবে লোন নিয়ে রাজ্যগুলোকে অনুদান পেতে চেষ্টা করেছে। এছাড়া উন্নয়ন উদ্যোগকে একটি নতুন মডেল হিসেবে স্থাপন করা দেখা যায় বা তাকে উপস্থাপন করা এই দৌড়ে ভারতের রাজনীতিতে আলোচনার একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দেখানো হয়েছে। নবীন পট্টনায়কের নেতৃত্বে উড়িষ্যা, নীতিশ কুমারের নেতৃত্বে বিহার, মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গ এবং যোগী আদিত্যনাথের নেতৃত্বে উত্তরপ্রদেশ 1990 সালে এজেন্ডা দেখে মনে হয়েছে 1990 সালের এজেন্ডাগুলির সাথে মানুষকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করছে। তাই গুরুত্ব পাচ্ছে স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট বা পাঠালি পরিকাঠামোগত উন্নয়ন এবং কল্যাণমূলক নীতির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে বা বেশি ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের বিপিএসসি 143, এইটার কথা আমরা বলছি এবং সেখানে আজকে আমার আলোচনা ছিল ইউনিট 7 অর্থাৎ স্টেট এখানে ডেভেলপমেন্টের কথা আমরা বলেছি এবং সেখানে আমরা যেটা বলেছি এই উন্নয়নের কথা বলতে গিয়ে আমাদের কথা বলা যায় যে নীতিগুলোর আলোচনা আমরা করেছি, বিভিন্ন রাজ্যের মডেলের কথা আমরা বলেছি এবং সঙ্গে যেটা বলা যেতে পারে যে সেটা হচ্ছে যে আমাদের এই টপিকটা বলা যেতে পারে যে খুব রেলিভেন্ট টপিক এবং খুব গুরুত্বপূর্ণ টপিক। তাই স্টেট ডেভেলপমেন্ট মডেল বা রাজ্য উন্নয়নমূলক মডেলকে এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এবং শুধু তাই না, আমাদের সমাজ ব্যবস্থায় যেহেতু এতটাই স্ট্র্যাটিফাইড বা বলা যায় যে শ্রেণীস্তর সেখানে লক্ষ্য করা যায়, সুতরাং স্টেট ডেভেলপমেন্ট মডেল বা রাজ্য উন্নয়নমূলক যে মডেল রয়েছে তার যে কতটা ভূমিকা আছে সে ব্যাপারে আলোচনা করা যেতে পারে এবং সেখানেই আমার আজকের সমাপ্তি। স্টেট ডেভেলপমেন্ট মডেল, রাজ্য উন্নয়নমূলক মডেলের কথা বললাম। আশা করি বুঝতে কারোর অসুবিধে হয়নি। পরের ক্লাসে আমি আবার পরবর্তী আলোচনা নিয়ে এগিয়ে যাব। নমস্কার।